শেষ করতে দেন। বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের কোনো বিকল্প নাই। আওয়ামী লীগকে সুসংগঠিত হতে হলে, ঐক্যবদ্ধ হতে হলে ওনাকে লাগবে। কিন্তু হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ, এর পরে যারা আছেন, যতগুলো নাম আপনি বলছেন, এখানে স্পেসিফিক্যালি কে কত টাকা নিচ্ছেন, কে দুর্নীতি করছেন না করছেন, এটা আমি বলতে পারি না, একটা দায়িত্ব জ্ঞানী কথা বলতে, কিন্তু দুর্নীতি হয়েছে এবং সেটা করার জন্য যে গবেষণা, যে অ্যানালিসিস প্রয়োজন, সেটা আওয়ামী লীগকে করতে হবে আগামী দিনের জন্য। আওয়ামী লীগকে নিজের পায়ে দাঁড়াতে হলে, পরিশুদ্ধ হতে হলে অবশ্যই ওই গবেষণাটা করেই আসতে হবে। নিশ্চয়ই একদম ওই বোর্ডের কারা কারা শেখ হাসিনার কোনো বিকল্প নাই। তারপরে যাদের নাম বলছি, কেউ কেউ বা তারা কয়েকজন মিলে হলেও মানে এই দুর্নীতির সাথে অবশ্যই ছিলেন, কিন্তু এই বোর্ডের সভাপতি যিনি শেখ হাসিনা, তিনি জানবেন না বিষয়টা, এটা কি সম্ভব? না, তিনি জানলেন কি জানলেন না সেই আলাপটা তো আমি কারো অন্তরে ঢুকে বলতে পারি না। কিন্তু আমি আমার বক্তব্যে একটা কথা বলেছি, যে যারা আমাদের কাছে নেতা হিসেবে এসে উপস্থিত হন, তাদের কাছে আমার প্রশ্ন, আমি কিন্তু আপনি প্ল্যাটফর্মটা বেছে নিয়েছি প্রশ্ন করার জন্য, আমিও তো অনেক প্রশ্ন করতে পারি নাই, তাদের কাছে আমার প্রশ্ন যে ওনারা কি আমার নেত্রী বা আমাদের নেত্রীকে বলেছেন যে এতে দল ধ্বংস হয়ে যাচ্ছে? ওনারা তো আপনার টিভিতে আসে, কথা বলে, তো আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন না ডেকে নিয়ে যে ডিড দে সে সামথিং? আপনার এখানে মাটি মানুষের যারা নিজেদেরকে নেতা দাবি করে আসে, তাদেরকে আপনি প্রশ্ন করেন, বললেন, আমার কথা বললেন, আমার মতো আরো 100 লাখো হাজারো কর্মী আছে, তাদের প্রশ্ন, যে প্রশ্নটা হচ্ছে যে স্থানীয় পর্যায় থেকে শুরু করে যত্র বঙ্গবন্ধুর স্বাধীনতার যে মার্কা, নৌকা মার্কাটা দেওয়ার মাধ্যমে দল যে সাংগঠনিক ভাবে দুর্বল হয়ে গেল, এবং এখানে যে নির্বাচনী নমিনেশনের ক্ষেত্রে একটা দুর্নীতির জায়গা তৈরি হলো, এবং সেখানে প্রতীতযশা কিছু নেতা, মানে তথাকথিত বাঘা বাঘা নেতা যারা এই দুর্নীতিতে অংশগ্রহণ করলেন, সেই ব্যাপারে তারা কি জননেত্রী শেখ হাসিনাকে অবগত করেছিলেন? যদি করে না থাকেন কেন করলেন না? না, যদি করে না থাকেন তাহলে করলেন না কেন? আর যদি কেউ বলে বসেন হ্যাঁ করেছিলাম, তাকে আপনি জিজ্ঞাসা করতে পারবেন যে সেই জায়গায় নেত্রী কি বলেছিলেন। কিন্তু অবগত করতে হবে কেন? মানে এটি তো তিনি তো আর 2 দিন ধরে রাজনীতি করেন না, তার রাজনীতির অভিজ্ঞতা যারা এই প্যানেলে আছে তাদের থেকে কমও না, তার দক্ষতা যোগ্যতাও নিশ্চয়ই কম না। অতএব তাকে কি এই বিষয়গুলো সব মানে বলে দিতে হবে যে হ্যাঁ আমরা দুর্নীতি করছি বা এখানে দুর্নীতি হচ্ছে? তার কাছেও তো নানান গোয়েন্দা তথ্য যায়। হারানোর কিছু নাই। বাংলাদেশের জন্য সত্য 1971 বাংলাদেশের জন্য বাস্তবতা বঙ্গবন্ধু, বাংলাদেশের জন্য সত্য আওয়ামী লীগ, বাংলাদেশের জন্য সত্য স্বাধীনতার 1000 বছরের সংগ্রাম এবং স্বাধীনতার যুদ্ধ। সুতরাং একে কম্প্রোমাইজ হওয়ার ক্ষেত্রে যেসব জিনিস কোনো কন্ট্রিবিউট করেছে, সেটা নিয়ে আমার কথা বলতে কোনোই লজ্জা এবং কোনো সংকোচ নাই, আত্মসংকোচ করে লাভ নাই। মানে এই অ্যাপ্রোচটা নিশ্চয়ই যদি কাজে লাগানো যায় নিশ্চয়ই ভালো কিছু হবে। রাশেক রহমান, আপনি বলছিলেন আমরা ছিলাম, হ্যাঁ আপনি বলছিলেন, আমি একটু একটা প্রশ্ন করি, আপনি নিশ্চয়ই আপনার এই অংশটুকু শেষ করবেন এবং আমার প্রশ্নটুকুর সাথে বলবেন যে আপনি বলছিলেন যে এই সময় মিডিয়াও বলতে পারে নাই বা জিজ্ঞাসা করে নাই, আপনারাও বলেন নাই, এখন আপনি অনেক কিছুই বলছেন, কিন্তু হারানোর এখন আর কিছু ভয় নাই। তখন কি হারানোর ভয় ছিল বলেও একটা রাগ ঠাক ছিল মানে সবারই, যদি বলেন মিডিয়ারও, আপনাদেরও, আপনার নিজের? না, আমার যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমি তো খুব ভোকাল একজন মানুষ ছিলাম দলের পক্ষে, এবং আওয়ামী লীগের একটা অন্যতম এজেন্ডাই ছিল আপনার বাংলাদেশকে স্বাধীনতা বিরোধী শক্তির হাত থেকে মুক্ত করা, এবং আমি এই কাজটাকে খুবই গুরুত্বের সহকারে নিয়েছিলাম, যার দরুন যেই জায়গায় হয়তো বা আমার বক্তব্য আরো বেশি আমি বলতে পারতাম সেটা বলি না, এটা আমার ব্যর্থতা। আই ওয়াজ মোর ফোকাসড অন এ ডিফারেন্ট লেভেল। কিন্তু আমি দেখলাম যে আসলে এটা কি হচ্ছে, মানে আমার দল যদি ঠিক না থাকে, দলের সাংগঠনিক যে কাঠামো সেটাই যদি দুর্বল হয়ে যায়, তাহলে আপনি 1971 সালে যারা শত্রু তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে পারবেন না, যাদেরকে দিয়ে সাংস্কৃতিক বিপ্লব জোরালো করে বাংলাদেশের মানুষকে সত্যিকার অর্থে ধর্মনিরপেক্ষ এবং গণতন্ত্রমুখী রাখবেন, তাদের জন্য কাজ করতে পারবেন না, এবং যেটাকে আমরা বলি গুড গভর্নেন্স, সুশাসন, দুর্নীতিমুক্ত একটা আবহ, সেটাও আপনি তৈরি করতে পারবেন না। এখন আমার একার ভুল তো একা না, বহু লোকের ভুলের সমষ্টিক জায়গায় দাঁড়িয়ে তো আজকে আমরা এই জায়গায়। এই জন্য তো বললাম আমরা ছিলাম, আমরা নাই, কিন্তু আমাদের যদি ফিরে আসতে হয় তাহলে অবশ্যই আমাদেরকে সঠিক ন্যারেটিভটা দাঁড়া করাতে হবে, এবং বঙ্গবন্ধু কন্যার পক্ষ থেকে কথা একটা তো আসার দরকার, হয়তো বা এটা আমি বয়সে তোমার সন্তান তুল্য, এই দেশের আমি একজন নাগরিক, সেই জায়গা থেকে বলতে চাই যে দেখেন, আপনি প্রধানমন্ত্রী থাকবেন, মোদী থাকবেন না,
আপনি বিরোধী নেত্রী থাকবেন, বিরোধী নেত্রী থাকবেন না, আপনি কোন দলের সভাপতি থাকবেন, থাকবেন না, আপনি জীবিত থাকবেন, জীবিত থাকবেন না, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, সবই তো বাস্তব সত্য। কিন্তু আপনি বঙ্গবন্ধুর কন্যা, এটা কিন্তু কেউ কোনোদিন পরিবর্তন করতে পারবে না। আপনি জাতির জনকের কন্যা। This cannot be changed. If that is the fact, তার একটা ন্যারেটিভ আসা দরকার যে আমার জন্য ক্ষমতা সবকিছু নয়। আমি বাংলার মানুষের পাশে ছিলাম, আছি, থাকবো। এবং ইয়েস, আওয়ামী লীগ বাংলার মানুষের, আমিও বাংলার মানুষের, সেখানে ভুল বোঝাবুঝি হতে পারে, কেউ অভিমান করতে পারে, কেউ রাগ করতে পারে, কেউ আমাকে শাসন করতে পারে, কেউ আমাকে প্রত্যাখ্যানও করতে পারে, কিন্তু আমি তো তোমাকে ছাড়া নই, কারণ আমি তোমার জন্যে। আমি ভুল করে থাকি, আমার তুমি পরিত্যাগ করো না, আমি তোমার পাশে থাকতে চাই, আমি নিজেকে ইমপ্রুভ করতে চাই। আমি যদি সঠিক করে থাকি, তুমি আমাকে ভুল বুঝো না, আমি সঠিকটা বোঝাতে। দায়টা স্বীকার করতে হবে বা ভুল বা দোষ সেটা স্বীকার করতে হবে। আমি আসছি। সুতরাং আমার কথার জায়গাটা হচ্ছে যে বাংলার মানুষের ফল ব্যাক করার যে জায়গাটা, অর্থাৎ আপনি বিপদগ্রস্ত হলে, আপনি সংক্ষুব্ধ হলে, আপনি অসহায় বোধ করলে আপনি যে কারো উপরে নির্ভর করবেন, সেই জায়গাটাকে নতুন করে তৈরি করার জন্য অবশ্যই আমাদেরকে এগিয়ে এসে আমাদের দায়ের জায়গাগুলো প্রকাশ করতে হবে, বলতে হবে, এবং যেগুলো আমাদের দায়ের জায়গা না সেগুলোর থেকে আমাদেরকে আলাদা করতে হবে। অর্থাৎ আপনি শারমিন 10 ব্যাংকের মালিক হয়েছেন, সেটার দায় ভাই তো আওয়ামী লীগ নেবে না। আওয়ামী লীগ তো ব্যাংকের মালিক হয় নাই। আওয়ামী লীগকে আলাদা হতে হবে। আওয়ামী লীগকে বলতে হবে যে উই হ্যাভ নাথিং টু ডু উইথ দিস, ওকে, আসলে এটা বিচার করি, এটা তদন্ত করি, এটা বলতে পারতে হবে। তো অসুবিধা কোথায়? হ্যাঁ, এখানে একটু প্রশ্ন করি রাশেক রহমান, আমার আসলে মানে প্রশ্ন জমে যাচ্ছে অনেক, কথার সূত্রে অনেকগুলো প্রশ্ন, যেহেতু এখানে আমরা এখানেই জিজ্ঞাসা করি যে মানে আওয়ামী লীগের কোনো দোষ নাই, তাদেরকে ডিফেন্ড করার কিছু না, তাদেরকে ধরতে হবে, বিচার করতে হবে। কিন্তু আমি গত অনুষ্ঠানে, আমার একটি অনুষ্ঠানেই ছিলেন মোহাম্মদ এ আরাফাত, সাবেক তথ্য প্রতিমন্ত্রী, তিনি বলছিলেন, এই পাচার নিয়ে তার সাথে অনেক কথা হচ্ছিল, তিনি বলছিলেন, আমি এসালাম প্রসঙ্গে জিজ্ঞাসা করছিলাম, বলছিলেন ফুলিয়ে ফাঁপিয়ে আসলে এই বিষয়গুলোকে বলা হয়, এবং আমরা সবাই টাকা পাচার করেছি, যারা আমরা দেশের বাইরে এসেছি, 2 টাকা 5 টাকা করে পাচার করে করে একটা অনেক বড় অঙ্কের সেভাবেই 1 লক্ষ 2 লক্ষ কোটি টাকা, মানে লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয়ে যাচ্ছে। মানে আপনি যেটা বলছিলেন যে তাদেরকে আলাদা করতে হবে, প্রশ্রয় না পেলে, সরকারে আছেন আপনারা, প্রশ্রয় না পেলে কিভাবে এভাবে লক্ষ কোটি টাকা পাচার হয়? নাকি আপনারা এটা মানতেই রাজি না যে পাচার হয়েছে এত টাকা, যেটি মোহাম্মদ আরাফাত বলছিলেন? আচ্ছা, আপনি কি বললেন যে বিদেশে যারা অভিবাসন করেছে তারা টাকা পাচার করেছে, এরকম কোনো কথা বলেছেন? হ্যাঁ, 2, 4, 5 টাকা করে পাচার করতে করতে, মানে বলছিলেন আমি নিজেও পাচার করেছি, যেহেতু আমি বিদেশে থাকি, হয়তো 2 টাকা পাচার হলেও করেছি, সেরকম উনি অভিযোগ দিচ্ছিলেন। 2, 4, 5 টাকা করে পাচার করতে করতে এরকম অনেক টাকা পাচার হয়েছে। আচ্ছা শুনেন, আপনি আমার কথাগুলো একটু শুনেন, আপনি আশা করি ইন্টারাপ্ট করবেন, এটা খুব সেন্সিটিভ একটা ইস্যু, তো আমি একটু আমার মতো করে বলি। হ্যাঁ, আপনি একজন উচ্চ শিক্ষিত মানুষ, একজন দক্ষ মানুষ, আপনার জীবনে অনেক অ্যাকমপ্লিশমেন্ট আছে। আমি ব্যক্তিগতভাবে কিন্তু আই এম ইউর ফ্যান, এবং হাজারো মানুষ আপনার ফ্যান আছে। ইউ ডু এ ওয়ান্ডারফুল জব। এবং এই যে আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি কিন্তু, আপনি আমাকে ঘামিয়েছেন, দিস ইজ এ গ্রেট স্কিল। বহু লোক আমার সাথে কথা বলে আমাকে ইয়ে করতে পারে না, সেই জায়গা থেকে বলতেছি, আপনার জার্নালিস্টিক স্কিল ব্যবহার করে যদি এখন ধরেন আপনি কানাডায় একটা ইমিগ্রেশন করার সুযোগ পান, অভিবাসনের সুযোগ পান, বা মার্কিন যুক্তরাষ্ট্রে যদি আপনি সুযোগ পান, আমি বলছি কথা, এবং আপনি চলে গেলেন, তাই না? এটা তো পাপ না, আপনি আমেরিকা চলে গেলেন। আচ্ছা, তো এখন বছরে আমার বাংলাদেশ ব্যাংকের নীতি হচ্ছে $12,000 বেশি আপনি নিতে পারবেন না, এটা নীতি, নিয়ম। অবশ্যই $12,001 নিলেও কিন্তু আপনি আইনের চোখে কাগজে কলমে দোষী হয়ে গেলেন। সেই জায়গায় তো আরাফাত সাহেব নিশ্চয়ই হয়তো সঠিক। কিন্তু ভাই, আপনার বাবা মা আপনাকে সম্পদ দিয়ে গেছেন, আপনি আর বাংলাদেশে থাকবেন না, ইউ হ্যাভ অলরেডি লেফট বাংলাদেশ। এটা খুবই প্রাকৃতিক এবং খুব স্বাভাবিক যে আপনি আপনার সহায় সম্পদ বিক্রি করে এই অর্থ বাইরে নিয়ে যাবেন। এটা তত্ত্বগত ভাবে অপরাধ হলেও পলিটিক্যালি কি আমি আপনাকে মানি লন্ডারের বলতে পারি? আমি কি আপনাকে অর্থ পাচারকারী বলতে পারি? অনেকের ভাই বোন আছে 40 বছর ধরে আমেরিকায় থাকে, ওখানে প্রকৌশল হিসেবে চাকরি করছে, সে হয়তো দেশে আর ফিরবেই না। তো তাইলে তার বাবা মা তাকে যে সম্পদ দিয়ে গেল, এগুলো উদাহরণ দিচ্ছি, সেই সম্পদের উপরে তো ওই ভাই বা বোনের যে অন্য সন্তানরা আসছে ভবিষ্যৎ তাদের অধিকার আছে। সুতরাং এটা লিকুইডেট হবে, এখান থেকে অর্থ ওখানে চলে যাবে, এটা স্বাভাবিক। কাগজে আপনি তারা সাজা দিতে পারেন, তর্ক বিতর্ক করার জন্য তাকেও আপনি অন্যতম একজন অর্থ পাচারকারী বলতে পারেন, কিন্তু পলিটিক্যালি এবং নৈতিক ভাবে কি সে আসলে পাচারকারী? একদমই না। তাইলে আমার জায়গাটা তো সহজ, আপনি
এস আলম, ডি আলম, জেড আলম, এন আলম কত টাকা পাচার করছে আমি তো অ্যাকাউন্টেন্ট না, সেটা আমি হিসাব করতে যাব না, কিন্তু আমি আওয়ামী লীগ একজন কর্মী হিসেবে বলবো উনি অর্থ পাচার করে ওনার বিচার করতে হবে। এই জায়গাটা কেন বলতে পারবো না? এটা কেন বলতে পারবো না? ফুলিয়ে ফাঁপিয়ে না শুকিয়ে আমি কি এস আলম, এন আলম, ডি আলম, জি আলমের কি আমি উকিল? এটা ফুলানো ফাঁপানো বলা কি আমার কাজ? ইফ সামবডি ইজ এ পারপিট্রেটর, তার বিচার হবে, তার সাজা হবে, এটা বলতে পারেই তো একজন রাজনৈতিক কর্মী বা নেতার সত্যিকার শক্তি। কিন্তু সেই বিচার হবে, সাজা হবে জায়গায় আমরা দেখেছি তদন্ত থামিয়ে দেওয়া হয়েছে, আমি অনুসন্ধান। কি আওয়ামী লীগ হওয়ার না, আচ্ছা ওটা যাচ্ছি, আপনি সব পাবেন ভাই, আপনি একটু ধৈর্য ধরতে হবে। বুঝছি। আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ করার শপথ নিয়েছি, আমি তো এসালমের হওয়ার শপথ নেই। আর এসালম বা ডি আলম বা এন আলম বা আমি এগুলো অনেকগুলো বলছি, কারণ অনেকে আছে, একান্ত অনেকে আছে, আমি তো সবার নাম জানি না, মুখস্থ নাই। তারাও কি আওয়ামী লীগ হওয়ার শপথ নিয়েছে যে আমি এই দায় আমার ঘাড়ে নিতে যাব? আপনি কি মনে করেন যে 5ই আগস্টের পরে বাংলাদেশ আওয়ামী লীগের যে নেতা কর্মীরা জবাই হয়েছে, হত্যার শিকার হয়েছে, অবর্ণনীয় নৃশংস অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, তাদের পাশে কোনো আলম, কোন সাহেব, কোন চৌধুরী, কোন রহমান 1 টাকা 2 টাকা দিয়ে সাহায্যের হাত বাড়িয়েছে যে আমি তার জন্য ফরিয়াদ করতে নামবো, তার জন্য ওকালতি করতে নামবো? এমনকি যে শত শত উল্লেখযোগ্য নেতারা আজকে বিপদগ্রস্ত অবস্থায় আছেন বাংলাদেশের বাইরে, বাংলাদেশের ভিতরে বিভিন্ন জায়গায়, তাদেরকেও সহযোগিতা করার জন্য তাদেরকে কোনো কি আছে আমি তার ওকালতি নিচ্ছি? দিস ইজ অ্যাবসার্ড, দিস ইজ অ্যাবসলিউটলি অ্যাবসার্ড। এটা হতে পারে না। আওয়ামী লীগ একটি স্বতন্ত্র ধারা, একটি অদমনীয় ধারা। আওয়ামী লীগ 70 বছরের উপর সময় ধরে বাংলাদেশের মানুষের পাশে দাঁড়িয়ে আছে সংগ্রামে, আন্দোলনে, প্রত্যেকটা মুহূর্তে। আমি কোন শিল্প গোষ্ঠীর দ্বারা এতই মোহিত হয়ে যাব যে আমি নিজেকে আলাদা করতে পারবো না। নো, টাইম ইমমেমোরিয়াল উই স্ট্যান্ড টল। এই ওকালতি বা এই মোহিত হয়ে যাওয়া, আপনার কথা পার্টি অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। জি, রাশেক রহমান, আপনার কথাগুলো একটু ধার করি। ওকালতি বা এই মোহিত হয়ে যাওয়া, এগুলোর কি কারণ থাকতে পারে? সেখানে কি কোনো ভাগাভাগি? আমি তো জানি না কেন ওকালতি করতে হবে। I cannot answer this question. All I can do is I can protest. আপনি আমাকে বললেন, আমি শুনে বললাম যেটা কেমন কথা, আমি কেন তার নিশ্চয়ই আপনি এটা বলতে পারেন যে মানে এরকম বিশাল অঙ্কের টাকা, 2 টাকা 5 টাকা না হয় চলে গেল, সেটা আপনারা দেখতে পেলেন না। বিশাল অঙ্কের টাকা যখন বেরিয়ে যাচ্ছে, সেটি আসলে সরকারের চোখের আড়ালে চলে যাচ্ছে, কেউ জানছে না, এমনটি তো নিশ্চয়ই না। শুনেন, আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম। বলেন। আপনি যখন বিদেশে অবস্থান করেন, আপনি তো আপনার অধিকারের সম্পদকে বিক্রি করে টাকা বাইরে নিয়ে যাচ্ছেন। যিনি আপনার অনাত্মীয় অর্থাৎ বাংলাদেশ ব্যাংক, তিনি আপনার উপর একটা আইন দিয়েছেন যে এত বেশি নিলে এটা অর্থ পাচার হয়। এই তো আইনে আপনি দোষী, কিন্তু অধিকারে তো দোষী নয়। ওটা তো আপনার সম্পদ, আপনার বাবা মার সম্পদ, আপনার সম্পদ, রাইট? তো যারা নিজেরও সম্পদ না, অন্য মানুষের সম্পদকে নিজে মনে করে বাইরে নিয়ে যাচ্ছে, তার সাথে কি আপনার আর তার তুলনা হয়? কোনোভাবেই না। সো আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড দিস। এবং তার থেকে বড় কথা কি, আমি আপনাকে ছোট একটা সিচুয়েশন ডিসক্রাইব করি। 1990-এর দশকে যখন মাইক্রোসফট বিল গেটস এর নেতৃত্বে, তিনি তখন সিইও, যখন একটা করে ছোট ছোট সফটওয়্যার ডেভেলপমেন্ট কোম্পানিকে কিনে ফেলতেছেন, অর্থাৎ যেই কিছু ডেভেলপ করে তারই তিনি কিনে ফেলে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যান্টি ট্রাস্ট মার্জার ল নামে একটা আইনের অধীনে সুপ্রিম কোর্ট থেকে বিল গেটস এবং মাইক্রোসফটকে কোর্টে সমন করা হয়েছে। সমন করে মাইক্রোসফটকে 2 ভাগে ভাগ করে দেওয়া হয়েছে এবং বিল গেটসকে সিইওর পদ ছেড়ে দিয়ে মাইক্রোসফটের চিফ আর্কিটেক্ট হতে হয়েছিল। তার মানে হচ্ছে যে কোনো একজন ব্যক্তির কাছে এত বেশি সম্পদ থাকতে পারে না যেটা দিয়ে মনোপলি তৈরি হবে। তো আমেরিকার মতো ফ্রি মার্কেট ইকোনমিতে যদি মাইক্রোসফটের মতো কোম্পানিকে 2 ভাগে ভাগ করা হয়, তাহলে আমার কাছে বোধগম্য হয় না যে একটা পরিবার কিভাবে 7 ব্যাংকের মালিক হয়। আমার কাছে বোধগম্য হয় না কিভাবে একটা ব্যক্তি 7 ব্যাংকের মালিক হয়, 4 ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের মালিক হয়। এটি কি বোধগম্য হয় আপনার কাছে? কার বা কাদের সহায়তায় তিনি এটি আসলে এটি করে ফেলতে পারেন এবং ফেলে এটার এটা শুনেন, এটা কার না, এটা কাদের। শব্দটা কার না, কারণ এত বড় কর্মযোগ্য একজনকে দিয়ে হাসিল করা সম্ভব নয়। ইটস এ সিন্ডিকেট। কাদের? সো আমি আপনাকে কথাগুলো বলছি এই কারণে যে আপনি যখন ভবিষ্যতে আরো অনেককেই ডাকবেন, অনেক কথাই বলবেন, আমাদের এই জায়গা থেকে জিজ্ঞেস করেন না তাদেরকে প্রশ্নগুলোকে
ফোকাস করে প্রশ্ন করেন, প্রশ্ন উত্তর দিতে পারবে কি পারবে না দেখেন।